হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আমাদের নতুন চ্যানেল সেভেন সেন্স অফ ক্রিকেটে আপনাদের সকলকে স্বাগত। আজকে দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা টিম ইন্ডিয়াকে নিয়ে আলোচনা করেছিলাম। ওয়ার্ল্ড কাপ 2027-এ টিম ইন্ডিয়ার পারফরমেন্স কিরকম কি হতে পারে, প্লেইং ইলেভেন কি হওয়া উচিত, যাবতীয় নিয়ে আলোচনা হয়েছিল। আজকে দ্বিতীয় ভিডিওতে আমরা আইপিএল নিয়ে কথা বলবো। আইপিএল 2025-এর এটা এপিসোড 1, যেখানে আমরা অবভিয়াসলি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করবো। কেকেআরকে নিয়ে কথা হবে, কারণ তারা জিতেছে। যারা জিতেছে তাদেরকে নিয়েই তো আলোচনা শুরু করতে হবে। 2025-এ তারা তাদের প্রথম ম্যাচ খেলতে নামতে চলেছে খুব শিগগিরই। এবং এই যে এক বছরে টিম কেকেআরের এই ট্রানজিশন পিরিয়ডটা কিরকম কি ছিল, সেখানে তারা কি ঠিক করেছে, কি ভুল করেছে, সবার আগে সেটা নিয়ে কথা হবে। তারপর আমরা প্লেইং ইলেভেনটা, বেস্ট প্লেইং ইলেভেন কেকেআরের জন্য কি হতে পারে, আমার মতামত কি, সেটাকে নিয়ে কথা বলবো। এবং তার সঙ্গে সঙ্গে সেই প্লেইং ইলেভেনকে কেন্দ্র করে বা অ্যাকচুয়ালি কেকেআরের এই স্কোয়াডকে কেন্দ্র করে 2025-এর কি কি কনসার্নস রয়েছে, যেগুলো কেকেআরের ফ্যানদের এবং ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে, সেটাকে নিয়েও কিন্তু আলোচনা হবে। সবার আগে যদি ট্রানজিশন পিরিয়ডটা নিয়ে কথা বলি, কেকেআরের সঙ্গে কিন্তু এই লাস্ট এক বছরে অনেক কিছু ঘটে গেছে। যখন শ্রেয়াস আইয়ার অ্যান্ড কোং অর্থাৎ টিম কেকেআর 2024 সালে ট্রফি জিতছে, ট্রফিটা তুলছে যখন, সেই মোমেন্টটায় কাউকে যদি বলা হতো কেকেআরের ফ্যানদেরকে যে অ্যাকচুয়ালি আগামী এক বছরে এত কিছু তোমাদের সঙ্গে হবে, সেটা কিন্তু তাদের পক্ষে মেনে নেওয়া কঠিন ছিল। এবং সেরকম অদ্ভুত জিনিসপত্রই আসলে হয়েছে। শ্রেয়াস আইয়ার যে ট্রফি জিতেছে, সে অকশন টেবিলে গেছে এবং সে অন্য টিমে চলে গেছে। ক্যাপ্টেন আর সিমিলার নেই, ক্যাপ্টেন আলাদা হয়ে গেছে। এই বছর কিন্তু ক্যাপ্টেনশিপ কেকেআরের হয়ে করবে আজিঙ্কা রাহানে। শ্রেয়াস আইয়ার আর টিমেই নেই এবং গৌতম গম্ভীর কিন্তু আর মেন্টর হিসেবে থাকছে না, তিনি ইন্ডিয়া টিমের কোচ হয়ে গেছে। আপনারা সকলেই জানেন। অবশ্যই চন্দ্রকান্ত পণ্ডিত থাকছেন, কিন্তু গৌতম গম্ভীর থাকছে না। সেটা কিন্তু কোথাও একটা ম্যানেজমেন্টের জন্য এবং তার সঙ্গে সঙ্গে ফ্যান্সদের জন্য একটা বিগ ব্লো। কারণ গৌতম গম্ভীর কেকেআরে থাকলে কেকেআরের ফ্যান্সরা তারা কিন্তু খুব খুশি থাকে, তারা কোথাও একটা মেন্টালি বুস্টেড থাকে যে হ্যাঁ ভাই, একটা লোক আছে যে সামলে নেবে, একটা ভরসার জায়গা সেটা নেই। অ্যাকচুয়ালি শ্রেয়াস আইয়ারকে কেন্দ্র করে এই পার্টিকুলার বিষয়ে আমি ফিউরিয়াস যে তুমি একটা দলকে ট্রফি জিতিয়েছ, তার পরের বছর তুমি অন্য দলে চলে যাচ্ছ জাস্ট কিছু বেশি টাকার জন্য। কারণ তোমাকে ম্যানেজমেন্ট সেই টাকাটা অফার করছে না, তোমাকে একটু কম টাকা অফার করছে। ডেফিনেটলি তোমার ভ্যালু রয়েছে, অকশন টেবিলে তুমি সেটা প্রুভ করে দিচ্ছ, তোমার প্রচুর দাম উঠেছে, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও তুমি একটা দলকে ট্রফি জিতিয়েছ। হার্দিক পান্ডিয়া, শ্রেয়াস আইয়ার, এই যে পার্টিকুলার প্লেয়ারগুলো, মানে এই বিষয়টাতে এই আইপিএল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তারা এমন কিছু কাজকর্ম করেছে যেখানে কিন্তু তারা আমার রেসপেক্ট হারিয়েছে। যখন তারা ন্যাশনাল সাইডের হয়ে খেলে, তাদের একটা অন্য দিক রয়েছে এবং সেই দিকটার প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট রয়েছে। কিন্তু এই জিনিসগুলো আমি মেনে নিতে পারি না। রয়্যালটি নাম কি ভি কোই চিজ হতি হ্যায়। যাই হোক, শ্রেয়াস আইয়ারকে আমরা এক সাইডে সরিয়ে রাখি। কেকেআর ম্যানেজমেন্ট যেটা ভালো করেছে এই ট্রানজিশন পিরিয়ডে, তারা কিন্তু কোর্টটাকে ধরে রাখার চেষ্টা করেছে। যেহেতু তারা ট্রফি জিতেছে, যে কারণে এই টিমটার উপরে তাদের কনফিডেন্স রয়েছে, ম্যানেজমেন্টের কথা বলছি। এবং তারা যে কারণে কিন্তু প্লেয়ার্স ধরে রেখেছে। এবং রিঙ্কু সিং এর মতন একজন প্লেয়ার, যার গত বছর খুব একটা ভালো পারফরমেন্স ছিল না, ইনফ্যাক্ট খুব বাজে পারফরমেন্স ছিল, কিন্তু যেহেতু সে তার আগে কেকেআরকে অনেক কিছু দিয়েছে, যে বছরগুলো হয়তো কেকেআর ট্রফি জেতেনি, কিন্তু একা কাঁধে রিঙ্কু টেনেছে, রিঙ্কু অসাধারণ খেলে প্রচুর ম্যাচ জিতিয়েছে, এরকম কিন্তু ঘটনা দেখতে পাওয়া গেছে। সেই জিনিসটার জন্য কিন্তু রিঙ্কুকে তারা ধরে রেখেছে এবং ভালো দাম দিয়েই কিন্তু ধরে রেখেছে, কম দাম নয়। কিন্তু হর্ষিত রানা মতন প্লেয়ারকে তারা ধরে রেখেছে, রামনদীপের মতন প্লেয়ারকে তারা ধরে রেখেছে। কোথাও একটা কিন্তু যে স্ট্রং যে কোরটা ছিল ইন্ডিয়ান প্লেয়ারদের, সেটাকে কিন্তু মেনটেন করবার কেকেআর চেষ্টা করেছে, যেটা আমাকে খুব ইমপ্রেস করতে পেরেছে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্লেয়ারকে তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কিন্তু সেই প্লেয়ারগুলোর পেছনে কিন্তু অকশন টেবিলে তারা অ্যাকচুয়ালি দৌড়েছে। যদি আপনারা দেখেন যাদের যাদের ছেড়ে দিয়েছে ওই পার্টিকুলার প্লেইং ইলেভেনের থেকে, যেটা অ্যাকচুয়ালি কেকেআর ছিল 2024-এ, তাদের পেছনে কিন্তু অকশন টেবিলে দৌড়েছে। এমন নয় যে চেষ্টা করেন, কিন্তু কিছু ভুলভাল তারা সেখানে করে ফেলেছে। যেমন ভেঙ্কি আইয়ারকে এত দাম দিয়ে কিনেছে, টু মাচ। আমার মনে হয় না ভেঙ্কি আইয়ার এই দামটা কোথাও একটা ডিজার্ভ করে। ডেফিনেটলি 24-এ ভেঙ্কি আইয়ার ভালো ক্রিকেট খেলেছে। ভেঙ্কি আইয়ার তার আগেও কেকেআরকে অনেক বছর কিছু দিয়েছে, অনেক বছর তার পারফরমেন্স আবার ভালোও ছিল না। কিন্তু ওভারঅলে এই প্লেয়ারটার দিকে আমি তাকালে আমার মনে হয় না সে এত দাম ডিজার্ভ করে। সেখানে কিন্তু কেকেআর কোথাও একটা অসফল হয়েছে নিজের ওভারসিজ প্লেয়ারদের যে কোর্টটা, সেটা ধরে রাখার ক্ষেত্রে। দেশীয় প্লেয়ারদের ক্ষেত্রে মেনটেন তো তারা করতে পেরেছে, কিন্তু ওভারসিজ প্লেয়ার্স, সল্টের মতন প্লেয়ার, যে কেকেআরকে অ্যাকচুয়ালি সেই স্টেজটা দিয়েছে যেখানে ফায়ার পাওয়ারটা পরে কিকিং করবে এবং ব্লাস্ট করবে, সেটা রাসেল হোক কিংবা রামনদীপ হোক। গত বছর রিঙ্কু পারফরমেন্স দেখাতে পারেনি, কিন্তু রিঙ্কুর কি ক্যাপাসিটি রয়েছে আমরা সকলে জানি। সেই জিনিসটা কিন্তু সল্টই তাদেরকে তৈরি করে দিচ্ছিল উইথ নারিন।
এবার নারিন প্রত্যেক বছর, কারণ নারিন একজন এমন প্লেয়ার যে কোনো বছর ফাটিয়ে দেবে, যে কোনো বছর ফাটাতে পারবে না। নারিন একজন পিওর ব্যাটসম্যান নয় যার উপরে আপনি একদম চোখ বুজে ভরসা রাখতে পারবেন। হি ইজ এ ফাটকা আফটার অল। হ্যাঁ, ডেফিনেটলি 24-এ ফাটকার থেকে অনেক অনেক বেটার ব্যাটিং করেছে, ব্যাটিং দেখে ফাটকা লাগছিল না। কিন্তু যদি আপনি পুরো কেরিয়ারটা দেখেন, এক বছর দেখে তো একটা আইপিএল সিজন দেখে নিব্বারা অ্যাকচুয়ালি জাজ করে একটা প্লেয়ারকে, পুরো কেরিয়ারটা দেখতে হয়, সেখানে কিন্তু ফাটকা নারিন। বা নারিন ছাড়া উল্টো দিকে যে ব্যাটসম্যানটা সল্ট, যে ধামাকাদার ব্যাটিং করেছে ইডেন গার্ডেন্সে, তাকে বিভৎস লেগেছে, অসাধারণ ব্যাটিং, যেখানে যেখানে গেছে সেখানেই ফাটিয়ে দিয়েছে। এরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করা, অথচ এত সুন্দর ব্যাটিং করা, পাওয়ার হিটিং নয় কিন্তু, যেটা সল্ট করে সেটা পাওয়ার হিটিং নয়, প্রপার ক্রিকেটিং শটস, এবং সেটা ওরকম স্ট্রাইক রেটে খেলে যাওয়া, অবিশ্বাস্য ক্রিকেট। এবং সেই প্লেয়ারটাকে আপনি নিতে পারছেন না কেন? আপনি আইআরকে এতটা দাম দিয়ে ফেলেছেন। তো অকশন টেবিলে ডেফিনেটলি এখানে গন্ডগোল হয়েছে, এবং গন্ডগোলটা কি লেভেলে হয়েছে কেকেআরের সঙ্গে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। অজিঙ্ক্য রাহানে কয়েক বছর আগে কেকেআরের সেট আপে ছিল, তারপর তাকে যেতে দেওয়া হয় কেন? কারণ কেকেআরে কোথাও একটা অজিঙ্ক্য রাহানে সফল হয়নি, কোথাও একটা সে সেরকম রান পাচ্ছিল না, কোথাও একটা প্রবলেম তৈরি করছিল টিমের জন্য, সেট আপের জন্য। কেকেআরের সেট আপের সঙ্গে অজিঙ্ক্য রাহানে সেই বছর একেবারেই যাচ্ছিল না। তাকে অকশন টেবিলে যেভাবে নেওয়া হলো, তাতে করে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই প্লেয়ারটাকে নেব, এরকমটা খুব প্ল্যান করে যে কেকেআর এসেছে, ব্যাপারটা সেরকম নয়। সেই প্লেয়ারটাকে নেওয়া হলো, এবং আফটার অল যেহেতু একটা ক্যাপ্টেন দরকার ছিল, যেহেতু আইআর চলে গেছিল, যে কারণে কিন্তু অজিঙ্ক্য রাহানেকে ক্যাপ্টেন করে দিতে হলো। যে প্লেয়ারটাকে আপনি টেবিলে নেবেন কি নেবেন না শিওর ছিলেন না অকশনে, সেই প্লেয়ারটাকে নিয়ে তাকে আফটার অল আপনাকে ক্যাপ্টেন করতে হচ্ছে। যে প্লেয়ারটার জন্য অন্যরা বিট করছিল না, সেই প্লেয়ারটাকে, যার বয়স 37-38 হয়ে গেছে বোধহয়, তাকে আপনাকে এখন ক্যাপ্টেন করতে হচ্ছে। দিস ইজ আ রিয়েল কনসার্ন। আচ্ছা, এবার যদি কথা বলি কেকেআরের বেস্ট প্লেইং 11 নিয়ে, দেখুন আমার মতে এই যে স্কোয়াডটা তৈরি হয়েছে, সেখান থেকে ওপেন করা উচিত কিন্তু ডিকক এবং তার সঙ্গে সঙ্গে নারিনের। ফার্স্ট ডাউনে ব্যাট করতে নামবে রাহানে, সেকেন্ড ডাউনে নামা উচিত রঘুবংশীর, থার্ড ডাউনে নামা উচিত ভেঙ্কি আয়ারের, ফোর্থ ডাউনে নামা উচিত রিঙ্কুর, ফিফথ ডাউনে নামা উচিত রাসেলের, সিক্স ডাউনে নামা উচিত অর্থাৎ 8 নম্বর পজিশনে রামানদীপের থাকা উচিত, তারপর থাকবে বরুণ, তারপর থাকবে স্পেন্সার জনসন, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু থাকবে হর্ষিত রানা। আর সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে মূলত থাকবে আরোরা, যদি কথার কথা স্পিনার দরকার পড়ে তাহলে অনুকূল রয় থাকছে, মনীষ পান্ডে থাকছে যদি ব্যাটসম্যান দরকার পড়ে। এটা আমরা গত বছর হতে দেখেছি কেকেআরের সঙ্গে সাবস্টিটিউট হিসেবে, এবং সেই জিনিসটা কিন্তু এই বছরও সম্ভবত আমরা দেখতে পেতে চলেছি। এবার যদি কনসার্নগুলো নিয়ে কথা বলি, দেখুন টপ 3-কে নিয়ে কিন্তু কনসার্ন অবভিয়াসলি রয়েছে। প্রথম যে পজিশনটা নারিন, সে কিন্তু গৌতম গম্ভীর যখন যখন ক্যাপ্টেন থেকেছে অথবা মেন্টর হিসেবে কাজ করেছে, খুব ভালো পারফরমেন্স দিয়েছে। যখন গৌতম গম্ভীর কেকেআরের সেট আপে নেই, সঙ্গে সঙ্গে কিন্তু নারিনের পারফরমেন্সের ড্রপ আমরা দেখতে পেয়েছি। সেই জিনিসটা যদি এই বছর হয়ে যায় তাহলে কিন্তু খুব প্রবলেম হবে। যদি কথার কথা নারিন যেরকম পারফরমেন্স গত বছর দিয়েছে তার 60-70%ও দিয়ে দেয়, তাহলে কেকেআরের ফ্যানদের খুশি থাকা উচিত, কারণ গত বছর যে মিরাকেলটা হয়েছে সেটা প্রত্যেক বছর আশা করা উচিত নয়। 60-70% হোক, তাহলেই নারিন নিজের কাজটা কিন্তু করে দিয়ে চলে যাবে। 170-এর স্ট্রাইক রেটে খেলুক না রে বাবা, 170-এর স্ট্রাইক রেটে 30-35 করে দিয়েই যাক, প্রথম 6 ওভারটা সামলে দিক, বাকিরা দেখে নেওয়ার মতন কেকেআরের টিম রয়েছে, ব্যাটিং লাইন আপ রয়েছে। দ্বিতীয় কনসার্নটা অবভিয়াসলি ডিকককে নিয়ে, কারণ ডিকক যে স্ট্রাইক রেটে খেলবার জন্য নোন, সেটা কিন্তু আর আইপিএলের ডিমান্ড নেই। আইপিএলের ডিমান্ড কিন্তু তার থেকেও এখন অনেকটা বেশি বেড়ে গেছে। এখন কিন্তু 6 ওভারে 75 চাই, এবং সেই গুরু দায়িত্বটা কিন্তু টপ 3 জন ব্যাটসম্যানের উপরে থাকে। নারিনের উপরে থাকবে, ডিককের উপরে থাকবে, এবং রাহানে 3 নম্বরে সম্ভবত খেলবে, রাহানের উপরে থাকবে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল কোথাও একটা ডিককের মতন ব্যাটসম্যানের জন্য বা রাহানের মতন ব্যাটসম্যানের জন্য 6 ওভারে 75 একটা হিউজ টাস্ক। তার জন্য যে ফায়ার পাওয়ার দরকার, ডিকক ডেফিনেটলি বড় ইনিংস খেলবার জন্য একজন ভালো প্লেয়ার, পোক্ত প্লেয়ার, কেউ ডাউট করছে না ডিকককে। কিন্তু আইপিএলে এখন যেটা ওপেনার থেকে ডিমান্ড, সে কি সেটা ফুলফিল করতে পারবে? একটা কিন্তু এখানে চাপের জায়গা রয়েছে। এবার ডিকক একজন এত বড় মাপের প্লেয়ার, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার এত সফলতা, সে যদি অ্যাডাপ্ট করে নেয়, সিচুয়েশন অনুযায়ী নিজের খেলা বদলে নেয়, স্ট্রাইক রেট যদি বাড়িয়ে ফেলে, ওয়েল অ্যান্ড গুড, না হলে একটা প্রবলেম কিন্তু হতে পারে। এবং সেম গোজ উইথ রাহানে কিন্তু এই কেকেআরের বিরুদ্ধেই 29 বলে 71 রানের একটা ইনিংস খেলেছিল, সেই ইনিংসটার থেকে তাকে কনফিডেন্স নিতে হবে। 4 নম্বর কনসার্নটা কিন্তু অ্যাকচুয়ালি আরো বড়। এই যে ব্যাটিং লাইন আপটা দাঁড়াচ্ছে, প্রথম যে 5 জন ব্যাটসম্যান, নারিন, তার পরবর্তীতে ডিকক, তারপর রাহানে আসছে, রঘুবংশী আসছে, এবং তারপর আসছে ভেঙ্কটেশ আইয়ার। এই যে 5 জন, এদের কিন্তু ব্যাটিং অর্ডারটা নিয়ে একটু গন্ডগোল রয়েছে। সত্যি বলতে রাহানেকে আপনি বেশি নিচে আনতে পারবেন না। আপনি কিন্তু চাইবেন না রাহানে
ব্যাট করতে নামুক 12 ওভারে, 13 ওভারে, 14 ওভারে, 15 ওভারে, না, ঠিক হবে না। যত রাহানে আগে আসবে, যত রাহানে 6 ওভারের মধ্যে আসবে, তত কিন্তু অ্যাকচুয়ালি ভালো। হ্যাঁ, এটা অবশ্যই ক্রিকেটের ফ্যানরা চাইবে না যে রাহানে আগে আসার জন্য উইকেট পড়ে যাক, ওপেনিং জুড়িটা ভেঙে যাক, কিন্তু রাহানে কিন্তু যত আগে নামবে তত সে বেটার প্লেয়ার। পরে কিন্তু রাহানে প্রবলেমে ফেলে দিতে পারে নিজেকেও এবং গোটা দলকেও। ডিকককে আপনি পেছনে ফেলতে পারবেন না, নারিনকে ডিকককে ওপেন করাতে হবে, তাহলে রাহানের জায়গায় একমাত্র বেঁচে থাকছে 3 নম্বর। এবং 4 নম্বর আর 5 নম্বরে ভেঙ্কি আয়ারকে এত টাকা দিয়ে কিনে আপনি কি 5-এ নামাবেন? আমি যেমন 5-এ জায়গা দিয়েছি, তার কারণ কোথাও একটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ভেঙ্কি আয়ার থেকে ব্যাটসম্যান হিসেবে অনেক বেশি পোটেনশিয়াল রয়েছে রঘুবংশীর। এবং ইয়ং প্লেয়ারদের থেকে খেলা বের করে আনতে গেলে ইতিহাস বলছে সে সৌরভ গাঙ্গুলি, ধোনিকে পাঠানো 3 নম্বরে থেকে শুরু করে আপনি যা খুশি দেখি, রোহিত শর্মাকে নিচ থেকে ওপরে তুলে আনা, ওপেন করানো ধোনির, সব ক্ষেত্রে কিন্তু যদি খেলা বের করে আনতে হয় তাহলে ইয়ং প্লেয়ারসদেরকে তাদেরকে কিন্তু কোথাও একটা আপনাকে ওপরে আনতে হবে, একদম টপে খেলাতে হবে, তখন কিন্তু তারা ফ্লারিশ করতে পারে। এবং রঘুবংশী কিন্তু তার মধ্যে যে পোটেনশিয়াল রয়েছে, সে যে বিশাল মাপের প্লেয়ার হতে পারে, সেটা কিন্তু সে দেখিয়ে দিয়েছে কেকেআরের হয়ে খেলে গত বছর। এবং আমার মনে হয় যে এখানে কিন্তু রঘুবংশীর জায়গা থাকা উচিত, কারণ রঘুবংশী ফিউচারের কথা মাথায় রেখে তাকে 4 নম্বরে খেলানো উচিত। এই প্লেয়ারটা বাচ্চা ছেলে রয়েছে এবং কেকেআরকে আগামী 10 বছর 15 বছর সার্ভ করতে পারে যদি একে সঠিকভাবে গ্রুম করা হয়। যদি নিচের দিকে খেলানো হয়, এর খেলাও পড়বে ওই 6-এ 7-এ 5-এ, ওভাবে হয় না। এরকম ইয়ং প্লেয়ারকে ওপরে আনো এবং তাহলে তোমার আগামী 10 বছরের কথা, শুধুমাত্র এই বছর ট্রফি জেতার কথা ভাবলে হবে না। একটা ম্যানেজমেন্টের আগামী 10 বছর না হলেও অন্ততপক্ষে আগামী 5 বছর ভেবে অ্যাকচুয়ালি কিন্তু চলা উচিত। এবং সেদিক থেকে ভেবে দেখলে রঘুবংশীকে 4-এ নামানো উচিত, 5-এ ভেঙ্কি আয়ারে আসা উচিত। কিন্তু 5 নম্বরে কিন্তু ভেঙ্কি আয়ারের জন্য খুব একটা ভালো জায়গা নয়। এবার হ্যাঁ, উইকেট ফল করতে থাকলো, ভেঙ্কি আয়ার 5 নম্বরে নামছে, 3টে উইকেট 8 ওভারের মধ্যে পড়ে গেল, তাহলে ভেঙ্কি আয়ারের ওটা অবভিয়াসলি জায়গা। কিন্তু যদি যেরকম ব্যাটিং আমরা গত বছর দেখতে পেয়েছি, যেরকম অসাধারণ ওপেনিং পার্টনারশিপ কেকেআরে গত বছর লেগেছে, সেটা এই বছরও হয়ে যায়, তাহলে কিন্তু 5 নম্বর ভেঙ্কি আয়ারের পজিশন হিসেবে ঠিক নয়, আর একটু উপরে তার আসা উচিত। অর্থাৎ এখানে কিন্তু ব্যাটিং অর্ডারে একটা বিস্তর গন্ডগোল কেকেআরের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। রাহানেকে ফিট করতে গিয়ে 3 নম্বরে যে কথাটা আমি বলছিলাম যে রাহানেকে অপশন টেবিলে তোলা প্ল্যান নেই, তার সত্ত্বেও তুলে ফেলে যে ক্যাপ্টেন বাধ্য হয়ে করতে হচ্ছে। এবার প্লেস করতে গিয়ে রাহানেকে ব্যাটিং অর্ডারে যেহেতু তার লিমিটেশন রয়েছে, যেহেতু সে সব প্লেসে খেলতে পারবে না, যে কারণে কিন্তু বাকিদের ব্যাটিং অর্ডার নিয়ে গন্ডগোল হচ্ছে। পঞ্চম যে কনসার্নটা, সেটা কোথাও একটা জনসনকে নিয়ে এবং নোটসদেরকে নিয়ে। জনসনকে আমি রেখেছি, জনসনের খেলা উচিত আমি মনে করি, তার কারণ যেরকম ইডেন গার্ডেন্সের পিচ, যে স্পিডে অ্যাকচুয়ালি নোটসে বোলিং করে বা যেরকম তার বল বাউন্স করে, সব কিছু মিলিয়ে তার বোলিংটা ইডেন গার্ডেন্সের জন্য কতটা পারফেক্ট সেটাকে নিয়ে আমার একটা ডাউট রয়েছে। জনসনও খুব যে সফল হবে একদম আমি নিশ্চিত তা নই, কিন্তু কাউকে তারা খেলাতে হবে। আমি দুজনের মধ্যে জনসনকে রেখেছি। এবং গত বছর অ্যাকচুয়ালি ওভারসিজ ফাস্ট বোলার হিসেবে কেকেআরের হয়ে যে খেলেছে, সে কিন্তু খুব বেশি রান দিয়েছে। স্টার্ক ডেফিনেটলি কেকেআরের ফ্যানরা তাকে আবার চেয়েছিল, তার কারণ কোথাও একটা ওই যে হেডের উইকেটগুলো হায়দ্রাবাদকে বিপদে ফেলে দেওয়া, একদম আলটিমেট স্টেজে গিয়ে ফাইনালসে গিয়ে জ্বলে উঠেছিল স্টার্ক। ওই যে দুটো ম্যাচে অসাধারণ বোলিং, ওরকম সুইং বোলিং, সেটার জন্য স্টার্ককে সবাই চাইছিল। কিন্তু স্টার্ক কিন্তু প্রচুর রান দিয়েছে, হ্যাঁ প্রচুর রান দিয়েছে এবং খুব প্যাথেটিক বোলিং অ্যাকচুয়ালি স্টার্ক কেকেআরের হয়ে গত বছর করছিল। তো সেই জিনিসটার থেকে কতটা খারাপ আর জনসন করবে বা নোটসে করবে। স্টার্ক এনাফ রান দিচ্ছিল এবং তার পরবর্তীতে এরাও যদি এনাফ রান দেয়, মানে ওই জায়গাটা ওরকমই থেকে যাবে। আলাদা করে খারাপ হওয়ার কিছু নেই, একটু উন্নতি বরং যদি হয়ে যায়, কথার কথা স্টার্ক যা করছিল তার থেকে যদি বেটার করে দেয় তাহলে ভালো ব্যাপার। এবার যদি প্লে অফসে যায় তখন হয়তো মনে হবে যে হ্যাঁ, স্টার্ক যেটা করতে পেরেছিল প্লে অফসে সেটা হয়তো জনসন করতে পারছে না, হয়তো ততটা ভরসার জায়গা জনসন নয়, সেটা পরের কথা। আপাতত আমরা প্রথম 14টা ম্যাচ নিয়ে ভাবি, আমার মনে হয় স্টার্কের থেকে বিশাল কিছু খারাপ করবে। 6th কনসার্নটা হর্ষিত রানাকে নিয়ে। সে আমাকে প্রচন্ড ইমপ্রেস করতে পেরেছিল, আমি অবাক হয়ে গেছিলাম তার বোলিং দেখে যে একটা T20 ফরম্যাটে একটা স্পেশালিস্ট ইন্ডিয়া পেতে চলেছে। হর্ষিত রানা যে ধরনের স্লোয়ার বল, তার যেরকম রপ্ত করা, তার যেরকম আয়ত্তে, যেরকম কন্ট্রোল দেখবার মতন, এবং সব থেকে বড় কথা ওই ভ্যারিয়েশনটাকে, ওই স্লোয়ার বলটাকে সে কিন্তু সবসময় ইউজ করছে না, সে এমনভাবে ইউজ করছে যেটা আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে এবং অ্যাকশন থেকে তো বোঝা যায় না। এবং একটা বল ফাস্ট, তারপরে বলটা স্লো, মানে বোঝা যাচ্ছে না। ব্যাটসম্যান হিসেবে কেউ ধরতেই পারছে না যে ও কখন স্লোয়ারটা দেবে আর ও কখন স্লোয়ারটা দেবে না, ও নর্মাল বোলিংটা করবে। তো সেটা কিন্তু কোথাওটা হর্ষিত রানাকে ডেঞ্জারাস বানিয়ে দিয়েছিল গত বছর, এবং সেটা এই বছরও সে করতে পারে কিনা দেখবার মতন ব্যাপার হবে। কারণ যদি সে সেটা করতে না পারে তাহলে কিন্তু ইডেন গার্ডেন্সে, যেহেতু গত বছর স্টার্ক মার খেয়েছিল এবং জনসন নোটস দেখে নিয়ে আপনি শিওর নন যে তারাও মার খেতে পারে, হর্ষিত রানা যদি নিজের কাজটা না করতে পারে তাহলে কিন্তু ইডেন গার্ডেন্স স্পেশালি, যেহেতু 7টা ম্যাচ সেখানে হবে, খুব গন্ডগোলে কিন্তু কেকেআরের বোলিং লাইনে পড়তে চলেছে। 7ম কনসার্নটা রাসেলকে নিয়ে। গত বছর যেটা হয়েছিল সেটা হচ্ছে রাসেল মাঝে মাঝে একটা ওভার করতে আসছে, উইকেট নিচে চলে যাচ্ছে।
কিভাবে হয়েছিল কেউ জানে না। উইকেটগুলো খুব কনভিন্সিং ছিল কি, রাসেলের বোলার হিসেবে সেগুলো স্কিল কি না, ব্যাপারটা সেরকম নয়। একটা সময় চেন্নাই সুপার কিংসের জন্য এই কাজটা করতো শার্দুল ঠাকুর, ধোনি বলে আনতো, উইকেট নিতে চলে যেত, সেখানে শার্দুল ঠাকুরের বিশাল কিছু কিন্তু ক্রেডিট ছিল না, কিন্তু ওর কোথাও একটা গোল্ডেন আর্ম, সেই জিনিসটা রাসেলেরও গত বছর ছিল। 19খানা উইকেট গত বছর রাসেল নিয়েছে, ভাবতে পারছেন 19খানা উইকেট, রাসেলের থেকে এটা কেউ এক্সপেক্ট করছিল না, সেটা রাসেল করে দেখিয়েছিল, এবং সেই জিনিসটা সে এই বছর করতে পারবে কি, কারণ 6 বোলিং অপশন হিসেবে কিন্তু রাসেলই এই টিমটার মধ্যে থাকতে চলেছে, তাই কিন্তু কমসে কম 2 ওভার হয়তো হাত ঘোরাতে হতে পারে। কে বলতে পারে যে 1 ওভার ডেথে করতে হবে, ডেথ ওভার্সের মধ্যে। অতএব রাসেল কিন্তু কোথাও একটা, রাসেলের বোলিংটা এটা কিন্তু দেখবার মতন ব্যাপার হতে চলেছে, সে গত বছরের মতন ইম্প্যাক্টফুল সেটা করতে পারে কিনা। এবং অষ্টম যে কনসার্নটা, ভেঙ্কি আয়ার, লাস্ট বাট নট দ্য লিস্ট, ভেঙ্কি আয়ার কিন্তু কোথাও একটা এই সেট আপের মধ্যে সব থেকে দামি প্লেয়ার, এবং সেটা তার উপরে একটা চাপ তৈরি করতে পারে ম্যানেজমেন্টের। তাকে কোথাও একটা বোঝানো উচিত যে এসব নিয়ে চাপ নিয়ে লাভ নেই, যে দাম তুমি পেয়েছো ভালো কথা পেয়েছো, কিন্তু তুমি এবার খেলাটায় মনোযোগ দাও। 23 কোটি 25 কোটি 27 কোটি কি 12 কোটি কি 8 কোটি তার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই। তুমি 50 লাখ পেলেও অসাধারণ ক্রিকেট খেলবার চেষ্টা করবে, 50 লাখ পেলেও তুমি 500 রানের একটা সিজন চাইবে, এবং তুমি যে দাম এখন পেয়েছো সেখানেও তুমি একটা 500 রানের সিজন চাইবে। খেলার উপরে ইম্প্যাক্ট পড়া উচিত নয়, এটা ভেঙ্কি আয়ারের কাছে খুব ক্লিয়ার থাকা দরকার, ক্যাপ্টেনের দিক থেকে, তার নিজের কাছে, তার ম্যানেজমেন্টের দিক থেকে। এই জায়গাটা যদি একটুখানি ঠিকঠাক তৈরি হয়ে যায়, তাহলে ভেঙ্কি আয়ার কিন্তু কোথাও একটা পারফরমেন্স দেবে। যদি ভেঙ্কি আয়ার পারফরমেন্স না দেয়, তাহলে কিন্তু মরালি কোথাও একটা চাপ তৈরি হবে পুরো কেকেআরের সেট আপের উপরে, ম্যানেজমেন্টের উপরে। এটা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এটা আমরা ওভার দি ইয়ার্স দেখতে পেয়েছি। সব থেকে দামি প্লেয়ার যখন পারফরমেন্স দেয় না, তখন কিন্তু কোথাও একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে গন্ডগোল হয়। এই ছিল আমার কনসার্নস, এবং যে জিনিসটা নিয়ে আমি একদম 500% শিওর, আমি প্রচণ্ড বেশি কনফিডেন্ট, যেটা নিয়ে আমার কোনো চাপই নেই, কোনো কনসার্ন নেই, একদম সূর্যের মতন সত্যি, সেটা হচ্ছে সুনীল নারিনের বোলিং। সুনীল নারিন আবার ইকোনমিক্যাল বোলিং করবে, আবার উইকেট নেবে। যদি নিজে উইকেট না নেয়, তাহলে বরুণ চক্রবর্তীকে উইকেট পেতে সাহায্য করবে, নিজে ইকোনমিক্যাল বোলিং করে, টাইট বোলিং করে, চাপে রেখে ব্যাটসম্যানদেরকে মজবুর করবে যাতে করে তারা বরুণকে অ্যাটাক করে, এবং কোথাও একটা ডিপে একটা ক্যাচ নেবে বা একটা এলবিডব্লিউ হবে, একটা উইকেট পাবে বরুণ। এটাই কিন্তু হতে চলেছে। এই জুটি কিন্তু আবার কেকেআরের জন্য অনেক কিছু দিতে চলেছে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এটা হবেই। প্লেয়ার্স টু লুক আউট ফর, নারিন বরুণ তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে বোলিং ডিপার্টমেন্ট থেকে হর্ষিত রানা থাকবে, বৈভব অরোরা কিরকম করে দেখবার জন্য মুখিয়ে রয়েছি। তবে স্পেশালি যে বাচ্চা ছেলেটার দিকে অ্যাকচুয়ালি আমি এই বছর তাকিয়ে রয়েছি কেকেআরের এই পুরো সেট আপের মধ্যে, সেই ছেলেটা কিন্তু রঘুবংশী, এবং যদি রঘুবংশীকে না খেলায়, তাহলে সেটা কেকেআরের দিক থেকে ব্লান্ডার হবে। আবারও বলছি, আগামী 5 বছর ভেবে চলতে হবে, রঘুবংশীকে খেলাও কেকেআর, তবেই করবো লড়বো জিতবো হবে। আপনাদের কি মতামত এই পুরো ভিডিওটাকে নিয়ে? আমি যে কনসার্নগুলো প্রকাশ করলাম সেগুলো নিয়ে আপনাদের চিন্তাভাবনা কি? আপনাদের বেস্ট প্লেইং 11 কি? রঘুবংশীকে নিয়ে আপনাদের মতামত কি? সবকিছু নিয়ে আপনারা ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানান। চ্যানেলটা একদম নতুন, পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিন কেকেআর ফ্যান বন্ধুদের সঙ্গে, যারা বন্ধুরা রয়েছে কেকেআরকে সাপোর্ট করে, আইপিএল প্রচন্ড পরিমাণে দেখে, তাদেরকে একটুখানি শেয়ার করে দিন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে।